হ্যালো 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 শোনা যাচ্ছে আমার কথা? ওকে, ঠিক আছে। আজকে আমরা যে চ্যাপ্টারটা সম্পর্কে পড়ব সেটার নাম হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন, অর্থাৎ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং। এই চ্যাপ্টারটা সম্পর্কে আমাদের আজকে পড়তে হবে, ঠিক আছে? এটা আমাদের একটা খুব ছোটো চ্যাপ্টার, আজকেই শেষ হয়ে যাবে। মোটামুটি 1 ঘন্টার মতো হয়তো ক্লাসটা হবে, ইজিলি শেষ হয়ে যাবে। খুব বড়ো চ্যাপ্টার না, জাস্ট একটা বেসিক কনসেপ্ট আছে, সেটা দেখবে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এখন তোমাদের যদি আমি একটুখানি এটা দেখিয়ে দিই, দেখো এখানে সমস্ত আমি পিডিএফের সমস্ত কিন্তু নিয়ে এসেছি, যেগুলো তোমাদের বইতে থাকে সেরকমই সমস্ত লেখা আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে টোটাল চ্যাপ্টারটা, এটা থেকে আমাদের মেনলি যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে সমযোজী আর আয়নীয় বা আয়নিক যে সমস্ত যৌগগুলো আছে সেগুলোর ফর্মেশন কী করে হয় সেটা আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে? এইগুলো কী, যে সমযোজী বলো বা আয়নীয় বন্ধন বলো, এগুলো হচ্ছে এক একটা ধরনের রাসায়নিক বন্ধন, ঠিক আছে? রাসায়নিক বন্ধন কিন্তু আরও অনেক রকমের হতে পারে, কিন্তু আমাদের শুধুমাত্র যেটা পড়তে হবে এই বছরে সেটা হচ্ছে আয়নীয় এবং সমযোজী বন্ধন। এই দুটো বন্ধন সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। এখন এই বন্ধন, এটা মানে বেসিক্যালি এটা আসছে আর কি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা রাসায়নিক বন্ধন। তোমরা দেখে থাকবে যে যত রাজ্যের এই আমাদের মলিকিউলগুলো ফর্মেশন হয় বা যত কম্পাউন্ডগুলো ফর্মেশন হয়, সেগুলো কেন একে অপরের সঙ্গে একত্রিত হয়ে তৈরি হয়? কারণ তাদের মধ্যে একটা রাসায়নিক বন্ধন আছে। যেহেতু এটা একটা কেমিক্যাল জিনিসপত্র তৈরি হচ্ছে, একটা কেমিক্যাল সাবস্টেন্স তৈরি হচ্ছে, তার মানে বলা যায় যে এদের মধ্যে একটা রাসায়নিক ব্যাপার আছে, এবং এদের মধ্যে যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটাকে আমরা রাসায়নিক বন্ধন বলছি। এখন এই রাসায়নিক বন্ধন তৈরি হওয়ার কিন্তু বিভিন্ন রকমের প্রসেস আছে, সেটার মধ্যেই একটা প্রসেসের নাম হচ্ছে আমাদের এই আয়নীয়, আর আরেকটা হচ্ছে সমযোজী। এই দুটো সম্পর্কে পড়তে হবে, এবং এটা কী করে বন্ধনটা তৈরি হয়, কী করে আর কি দুটো ডিফারেন্ট এলিমেন্টের মধ্যে এই যুক্ত হয়ে বন্ধন তৈরি হয়, সেগুলো সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে? এটা আমি আলাদা করে সব পড়িয়ে দেবো। দেখো সবার প্রথম এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা রাসায়নিক বন্ধনের কথাটা এখানে বলছি। রাসায়নিক বন্ধন এখানে কাকে বলে বেসিক্যালি, সেটা হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক অণু অথবা আয়নীয় জোটে অংশগ্রহণকারী একই বা ভিন্ন মৌলের পরমাণুগুলি নির্দিষ্ট আকর্ষণ বলের দ্বারা সংযুক্ত থাকে, ঠিক আছে? তাহলে কি বললো যে কোনো মৌলিক বোঝো, দেখো আমি এখানে এক্সাম্পল দিয়ে বোঝাই, লিখে বোঝাই, বেটার হবে। দেখো সবার প্রথমে আমি যদি বলি, যেখানে হয়তো তোমাদের এরকম একটা আছে, হয়তো আমি একটা খুব বেসিক এক্সাম্পল দেবো, সেটা ধরো এখানে আছে তোমাদের অক্সিজেন আছে। অক্সিজেনের যে মলিকিউলটা তৈরি হয়েছে O2, এই অক্সিজেনের যে মলিকিউল, এটা কীভাবে তৈরি হয়েছে? দুটো অক্সিজেন অ্যাটম মিলিতভাবে তৈরি হয়েছে, তাই তো? তার মানে এদের মধ্যে দুটো অক্সিজেন অ্যাটমের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে, সেটা যুক্ত হয়ে তবে তৈরি করেছে কি একটা অক্সিজেন মলিকিউল তৈরি করেছে। বা তোমাকে আমি যদি বলি HCl, HCl-এর মধ্যে কী আছে? হাইড্রোজেন আছে, আর কি আছে? ক্লোরিন আছে। অর্থাৎ হাইড্রোজেন আর ক্লোরিন এই দুটো একে অপরের সঙ্গে মিলিত হয়ে তৈরি করেছে। বা ধরো আমি তোমার আরেকটা এক্সাম্পল দিলাম, MgCl2, এখানে দেখা যাচ্ছে যে একটা ম্যাগনেশিয়াম আছে আর দুটো ক্লোরিন আছে। তো এখানে দেখা যাচ্ছে একটা ম্যাগনেশিয়াম আর দুটো ক্লোরিন, এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে MgCl2। অর্থাৎ এখানে এরা কিন্তু সমস্ত আর কি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছে বা একটা মলিকিউল তৈরি করেছে, এইগুলো সমস্ত কিছু তৈরি করেছে। তো এগুলো কীভাবে তৈরি করেছে আমরা আবার আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? তাহলে এই হলো বেসিক একটা কনসেপ্ট, যে এইগুলো মিলিতভাবে সব কিছু তৈরি হচ্ছে। এইবারে যেটা চলে আসছে, যে এইবারে যেটা মেন কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের আয়নিক বা আয়নীয়, বা আরেকটা তার সঙ্গে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের সমযোজী। এই দুটো জিনিসটা কি সেটা আমাদের দেখতে হবে, এদের গঠন দেখতে হবে। দেখো আয়নীয় এই নামটার মধ্যেই কিন্তু একটা খুব সুন্দর জিনিস লুকিয়ে আছে। কি বলছে? আয়নীয়। এখানে যদি আমি লিখি আয়নীয়, এই যে আয়নীয় বলছে, আয়নীয় শব্দের মধ্যে যেটা আছে একটা শব্দ লুকিয়ে আছে, সেটা হচ্ছে কি আয়ন, অর্থাৎ আয়ন আছে এখানে। এখন আয়ন বলতে তোমরা দু রকমের আয়ন হয়, একটা হচ্ছে ক্যাটায়ন, আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন মানে আমরা বলতে পারি সেটা পজিটিভলি চার্জড, আর অ্যানায়ন মানে বলতে পারি আমরা সেটা নেগেটিভলি চার্জড, তাই তো? তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দু রকমের আমাদের বেসিক্যালি আয়ন হয়ে থাকে। একটার চার্জ হয় পজিটিভ আর একটার চার্জ হয় নেগেটিভ। তাহলে এই যত আয়নীয় যৌগ আছে, এই আয়নিক কম্পাউন্ডের আরেকটা নামও আছে, যেটাকে আমরা কী বলে থাকি, যেটাকে বলে ইলেকট্রোভ্যালেন্ট। মানে আমরা এখানে জানবো যে আয়নিকও যেমন বলে, এর সাথে আরেকটা নামও আছে যেটাকে বলা হয় ইলেকট্রোভ্যালেন্ট। তো আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড কাদেরকে বলে? দেখো নামের মধ্যেই আছে আয়নিক কম্পাউন্ড, তার মানে বুঝতে হবে যে যে সমস্ত কম্পাউন্ডগুলো এরকম দুটো ডিফারেন্ট আয়নের
ফলে দুটো ডিফারেন্ট আয়ন যুক্ত হয়ে তৈরি করেছে, তাকে বলা হচ্ছে আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। এবার এটা কী করে তৈরি হয় সেটা বুঝতে গেলে আমাদের সবার প্রথমেই যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বা ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে হবে। ধরো আমি তোমাকে একটা খুব বেসিক এক্সাম্পল দিচ্ছি। ধরো NaCl বললাম, তোমরা নিশ্চয়ই জানো যে NaClটা কী নিয়ে তৈরি হয়েছে। NaCl তৈরি হচ্ছে আমাদের সোডিয়াম, তার সঙ্গে হচ্ছে Cl। সোডিয়াম আছে আর Cl আছে, মানে ক্লোরিন আছে, এই দুটো যুক্ত হয়ে তৈরি হয়েছে। কিন্তু এটা কীভাবে যুক্ত হবে? তো আমরা যদি সোডিয়ামটাকে দেখি, ভালো করে দেখো, সোডিয়ামের মধ্যে কতগুলো প্রোটন নাম্বার আছে? আমরা জানি যতগুলো প্রোটন নাম্বার ততগুলো ইলেকট্রন নাম্বার থাকে। তো আমি প্রোটন এবং ইলেকট্রন নাম্বার দুটো একসাথে বলে দিচ্ছি, দ্যাট ইজ 11। তো 11কে যদি আমি ভাগ করি, কী আসে? 281। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের সোডিয়ামের মধ্যে সর্বশেষ যে কক্ষটা, মানে যেটাকে আমরা কি বলি, যোজ্যতা কক্ষ বলা হয়, যেটাকে কি বলা হয়, যোজ্যতা কক্ষ। এটাকে আমরা কি বলছি, যোজ্যতা কক্ষ। মানে সব থেকে বাইরে, মানে সর্ববহিস্থ যে কক্ষটা থাকে তাকে বলা হচ্ছে কি বলে, যোজ্যতা কক্ষ বলে। তাহলে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 আছে। এবারে তোমরা সবসময় একটা রুল হয়তো জানো, যেটাকে বলা হয় কি, অক্টেট রুল। সেই অক্টেট রুলটা কি বলছে? অক্টেট রুল বলছে হচ্ছে যে কোনো আমাদের যে মৌলগুলো হয়ে থাকে তারা কি চেষ্টা করে, তারা সবসময় এটা চেষ্টা করে যে তাদের সর্বশেষ যে কক্ষ আছে, অর্থাৎ সর্ববহিস্থ যে কক্ষ আছে, সেখানে তারা কিন্তু 8টা ইলেকট্রন রাখবে। এটা তারা চেষ্টা করে, কারণ ওই 8টা ইলেকট্রন থাকলে কি হবে, সেই যে মৌলটা থাকবে বা তার যে মৌলটার যে অবস্থাটা তৈরি হবে সেটা কিন্তু খুব বেশি স্টেবল হবে। তার মানে কখন একটা মৌল স্টেবল হবে? যখন তার সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকবে। আর এটা কি বলা হয়, অক্টেট রুল। তো সবাই চেষ্টা করে যে তার সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন রাখে। এখন কি করে 8টা ইলেকট্রন থাকবে? তারা হয় কিছু সংখ্যক ইলেকট্রন বার করে দেয় বা কিছু সংখ্যক ইলেকট্রন তারা রিসিভ করে, হয় তারা লুজ করে, হয় তারা রিসিভ করে। তো এইভাবে আমরা কি করছি, এইভাবে যে মৌলগুলো আছে তারা কি করছে, অক্টেট রুলটাকে ফলো করছে। এবার এখান থেকে যেটা দেখে বোঝাই যাচ্ছে যে এই যে সোডিয়ামটা আছে, সোডিয়াম কি করেছে, সোডিয়ামের যে একটা ইলেকট্রন বাইরে ছিল সেই ইলেকট্রনটাকে সে যদি এখন বার করে দেয়, ইলেকট্রনটাকে সে যদি এখন বর্জন করে, তাহলে এই একটা ইলেকট্রন থাকবে না। তাহলে লাস্ট কক্ষ তখন এইটা হয়ে যাবে। তখন লাস্ট কক্ষে দেখো অলরেডি দের 8টা আছে। তার মানে সোডিয়াম সবসময় কী করবে, ওর লাস্টের যে একটা ইলেকট্রন পড়েছিল আলাদা কক্ষে, সেই ইলেকট্রনটাকেও বার করে দেবে। বার করে দিয়ে সে সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন বানিয়ে নেবে, এবং তখন সোডিয়ামটা কিন্তু খুব বেশি স্টেবল হয়ে যাবে, মোস্ট স্টেবল অবস্থায় থাকবে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে কোনো মৌল যদি ইলেকট্রনকে বার করে দেয় তাহলে কিন্তু সে একটা পজিটিভ আয়নে পরিণত হয়, অর্থাৎ একটা ক্যাটায়নে পরিণত হয়। ইলেকট্রন বর্জন করে সে ধনাত্মক তড়িদাধান বিশিষ্ট একটা এতে তৈরি হয়েছে। তার মানে এনে যদি একটা ইলেকট্রন বার করে দেয়, তখন আমি এখানে কী লিখব, এনে প্লাস হয়ে যাবে। দেখো প্লাস আছে, মানে দেখো এর আগে কোনো সংখ্যা নেই, মানে প্লাস আছে, মানে +1। তার মানে এনে প্লাস, মানে একটা প্লাস যখনই লেখা আছে তখন আমরা বুঝতে হবে এটা যে এনে কী করেছে, একটা ইলেকট্রনকে বার করে এনে প্লাস হয়েছে। তার মানে আমি যদি তোমায় জিজ্ঞেস করি যে এনে প্লাস বেশি স্টেবল নাকি এনে বেশি স্টেবল, মনে রাখতে হবে এনে প্লাস বেশি স্টেবল। কেন? কারণ এনে প্লাসের সর্ববহিস্থ কক্ষে কতগুলো আছে, 2, আর লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন আছে। বাট এনের কি সেইটা ছিল? এনের তো সেটা ছিল না, এনের সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন ছিল। তো সেই কারণে আমাদের এটা বুঝে নিতে হবে যে এনে প্লাস কিন্তু এনের থেকে বেশি স্টেবল। ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের অক্টেট রুল। এই অক্টেট রুল কিন্তু প্রত্যেকে ফলো করে, শুধুমাত্র একটাই এক্সেপশন আছে। সেই এক্সেপশনটা কি? সেই এক্সেপশনটা হচ্ছে, নেক্সট পাতায় লিখছি, সেই এক্সেপশনটা হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। হাইড্রোজেন আর হিলিয়াম, ঠিক আছে? এদের ক্ষেত্রে কিন্তু একটা এক্সেপশন থাকে। কীরকম এক্সেপশন থাকে? এই হাইড্রোজেন আর হিলিয়াম এরা কিন্তু সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রনের স্টেবল হয় না। এদের সর্ববহিস্থ কক্ষে বা যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 2 থাকলে স্টেবল হয়ে যায়। আর সেই জন্যই হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে এটা ডিফারেন্ট রুল হয়, তাকে বলা হচ্ছে ডুপ্লেট রুল। ডুপ্লেটটা কোথা থেকে এসেছে? 2 ইলেকট্রনের রুল থেকে এসেছে, যে সর্ববহিস্থ কক্ষে ওদের 2 ইলেকট্রন থাকলেই ওরা স্টেবল হয়, ওদের 8টা রাখার দরকার পড়ে না। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? তো সেই জন্য যেহেতু 2 ইলেকট্রন রাখলে স্টেবল হয়, সেটাকে বলা হয় ডুপ্লেট। ডুপ্লেট থেকে আসছে এই যে 2 এর সঙ্গে কানেক্টেড ডুপ্লেট, আর 8টা থেকে আসছিল অক্টেট। ঠিক আছে? এই হাইড্রোজেন হিলিয়াম বাদ দিয়ে বাকি যত আছে এটা সবাই কিন্তু অক্টেট রুল মেনে চলে। এটাই হচ্ছে আমাদের মেন জিনিস। বোঝা গেল ব্যাপারটা? আবার এখান থেকে আরেকটা কনসেপ্টে চলে আসে যে নোবেল গ্যাসের ক্ষেত্রে কী হয়। কারণ দেখো নোবেল গ্যাস, তুমি যে কোনো নোবেল গ্যাসকে নিয়ে নাও, হিলিয়ামও নোবেল গ্যাস, হিলিয়াম বাদ দিয়ে, মানে তুমি যদি আর্গন নাও, আর্গনের ক্ষেত্রেও দেখতে পাবে ওর সর্ববহিস্থ কক্ষে কতগুলো আছে,
হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এরম করে করে সব আছে। যদি আমি বলি নিয়ন, নিয়নের কতগুলো হয়? নিয়নের হচ্ছে আছে কটা? 10টা আছে। তাহলে 10টাকে কীভাবে ভাঙতে হয়? 2 8। দেখো অলরেডি ওর বাইরের কক্ষে 8টাই আছে, তার মানে স্টেবল। তুমি যদি আর্গন নাও, আর্গনের কতগুলো হয়? আর্গনের ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা তোমার ক্লোরিনের পরে থাকবে, মানে 18। এটাকে তুমি যদি ভাঙো 2 8 8, দেখো সর্ববিশ্ব কক্ষে 8টা আছে। তুমি যে কোনো নোবেল গ্যাসের ক্ষেত্রে দেখতে পাবো, প্রত্যেকটা নোবেল গ্যাসের ক্ষেত্রে দেখতে পারবে যে ওর যে সর্ববহিস্থ কক্ষ আছে সেখানে কিন্তু 8টা করেই ইলেকট্রন আছে। আর 8টা করে ইলেকট্রন থাকলে কী হবে? 8টা করে ইলেকট্রন থাকার মানে হচ্ছে সেটা অলরেডি স্টেবল। তাহলে এই নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেটন যারা আছে আর কি, এরা কিন্তু কেউই আর আয়ন ফর্মেশন করে না। আর আয়ন ফর্মেশন যদি না করে এটা কিন্তু কখনো আর কি কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণও সেই কারণে করতে পারে না। সেই কারণে এরা কিন্তু কোনো রকমের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাই এদেরকে আমরা কী বলি? নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলি। বোঝা গেল কেন? কারণ এদের সর্বস্থ পক্ষে অলরেডি 8টা করে ইলেকট্রন প্রেজেন্ট আছে, সেই কারণে। এটা একটা ব্যাপার। তাহলে এবার আমরা এই যে দেখালাম যে কতগুলো আয়নিক যৌগ ফৌগ আছে, আরও আমরা অনেক আয়নিক যৌগের আর কি এক্সাম্পল দিতে পারি। তো সেটা কী করে হচ্ছে? হ্যাঁ, যেটা বলছিলাম ওটা দিয়ে বলা হলো না, যে সোডিয়ামটা বোঝাচ্ছিলাম। ইলেকট্রনিক কনফিগারেশনে দেখছিলাম 11 আছে, তো 11 মানে আমরা দেখতে পেলাম যে 2 8 1। তো এখানে এই যে একটা ইলেকট্রন এক্সট্রা আছে সেটাকেও বর্জন করে দেয়, ইলেকট্রন বার করে দেয়, অর্থাৎ আমি এখানে লিখতে পারি Na মাইনাস ইলেকট্রন সেখান থেকে তৈরি হয়েছে Na প্লাস। এবারে আমি যদি বলি ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিনের কতগুলো থাকে? ক্লোরিনের থাকে 17 মানে হচ্ছে 2 8 7। দেখো এর অলরেডি 7 আছে বাইরের কক্ষে, এ তো আর বলবে না যে আমি 7 ইলেকট্রনকে বার করে দিয়ে লাস্ট কক্ষে 8টা করবো, সেটা তো ওর অনেকটা শক্তি খরচ হয়ে যাবে। তার থেকে বেটার অপশন কি? যে কেউ ওকে একটা ইলেকট্রন দিয়ে দিক। তাহলে 7টা আছে, একটা যদি কেউ দেয়, টোটাল কত হয়ে গেল? 8টা হয়ে গেল। তাহলে তখন এটা ওর বাইরের কক্ষ, এটাতে দেখো 8টা ইলেকট্রন হয়ে যাবে। কী করে হবে? ও যদি একটা ইলেকট্রন কারোর থেকে রিসিভ করে তাহলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে ক্লোরিন কি করে? ক্লোরিন সবসময়তে ইলেকট্রনকে কি বলছে? রিসিভ করছে। রিসিভ করে কি হয়? রিসিভ করে হয়ে যায় ও Cl মাইনাস। আমরা জানি যে কেউ যদি ইলেকট্রন বর্জন করে, বর্জন করলে ক্যাটায়ন ফর্মেশন হয়। তাহলে এটা এখানে কি হচ্ছে? ক্যাটায়ন ফর্মেশন হচ্ছে। আর কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি ফর্মেশন হবে? তাহলে এখানে ফর্মেশন হয় অ্যানায়ন ফর্মেশন হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এবারে বুঝতে হবে যে Na আর Cl তাহলে কি হলো? তাহলে Na একটা ইলেকট্রন বর্জন করে Na প্লাস হয়ে গেছে। আর এ যে ইলেকট্রনটা বর্জন করলো, এবারে মজার ব্যাপারটা হচ্ছে এবারে এ যে ইলেকট্রনটাকে বর্জন করেছে সেই ইলেকট্রনটাই যদি এখন আমাদের ক্লোরিন নিয়ে নেয়, ও তো বর্জন করে দিয়েছে, কাউকে তো একজনকে নিতে হবে, আর ক্লোরিনেরও একটা দরকার। তো সোডিয়াম যেটা বর্জন করেছে সেটাই যদি ক্লোরিন গ্রহণ করে নেয় তাহলেই তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, তাদের মধ্যে একটা অ্যাট্রাকশান তৈরি হবে। ব্যাস, সেখান থেকে আমাদের একটা যৌগ ফর্মেশন হবে, কম্পাউন্ড ফর্মেশন হবে, যেটাকে আমরা NaCl বলছি। সেই কারণে বললাম যে Na প্লাস আর Cl মাইনাস এরা দুজন যুক্ত হলো, কি তৈরি করবে? NaCl ফর্মেশন হয়ে গেল। কিন্তু এখানে বুঝতে হবে এখানে কিন্তু কোনো রকমের বন্ড তৈরি হয় না, মানে কোনো রকম ইলেকট্রন পেয়ার এখানে কিন্তু থাকে না। এখানে কি হচ্ছে? এখানে জাস্ট বুঝে নিতে হবে যে এ ইলেকট্রনটাকে বর্জন করে দিল, মানে পুরোপুরিভাবে নিজের সর্ববিস্ত কক্ষ থেকে বর্জন করে দিল, বার করে দিল, বলে যে ভাই তোকে আমার আর দরকার নেই বলে বার করে দিল, ও বেরিয়ে গেল। আর এ কী করলো? সেই এক ইলেকট্রনকে সম্পূর্ণরূপে গ্রহণ করে নিল। না, একজন সম্পূর্ণরূপে বার করলো আর একজন সম্পূর্ণরূপে গ্রহণ করলো, তবে এখানে আমাদের কি তৈরি হলো? একটা যৌগ তৈরি হলো। এবার এই NaCl যৌগের মধ্যে Na প্লাসটাও যেমন একটা স্টেবল, সেরকম Cl মাইনাসটাও স্টেবল। কারণ আমরা জানি কখন স্টেবল হয়? যখন তার সর্বস্থ কক্ষে 8 ইলেকট্রন থাকে। দেখো Na প্লাস ইলেকট্রন বার করে দিয়ে Na প্লাস হয়েছিল, মানে একটা বেরিয়ে গেছিলো, তখন ও লাস্ট কক্ষে 8টা হয়ে গেছিলো। আর ক্লোরিন Cl মাইনাস মানে একটা গ্রহণ করেছে, 7 থেকে 8 হয়ে গেছে। তার মানে Na প্লাস Cl মাইনাস দুজনেই মানে আলাদা আলাদাভাবে স্টেবল হয়েছে, তারা দুজন যুক্ত হয়ে তৈরি করেছে NaCl। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে হচ্ছে আমাদের একটা আয়নিক কম্পাউন্ড ফর্মেশন হয়। তাহলে আয়নিক কম্পাউন্ড ফর্মেশনটা কী করে হচ্ছে? দুটো বিপরীতধর্মী আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড ফর্মেশন করছে, সেই কারণে এটাকে আমরা আয়নিক কম্পাউন্ড বলছি। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলছি? আয়নিক কম্পাউন্ড বলা হয়ে থাকে। এবার এখানে আরেকটা জিনিস আর যেটাকে বলে যে আয়নিক কম্পাউন্ড, তাহলে কী বলছে? আর এই বন্ধন যেটা তৈরি হলো সেটাকেই বলা হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নীয় বন্ধন। ঠিক আছে?
আয়নিক বন্ধন বা আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ডও বলা হয় বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডও বলা হয়, অনেক কিছু নাম আছে, এইভাবে বলা হতে পারে। তাহলে মোট কথা এটা বুঝতে হবে যেখানে দুটো বিপরীতধর্মী আয়ন ফর্মেশনটা খুব ইম্পর্টেন্ট কথা। এখানে দুটো বিপরীতধর্মী আয়ন একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই কারণে এই যৌগ তৈরি হচ্ছে, তাই এটাকে আমরা আয়নিক কম্পাউন্ড বলছি। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছি। এবারে যেটা চলে আসছে যে যোজ্যতা কাকে বলে বা ভ্যালেন্সি কাকে বলে। ভ্যালেন্সি বলতে এটাই বুঝতে হবে যে তুমি যে কোনো একটা মৌল নাও, সেই মৌলটা যতগুলো ইলেকট্রনকে তার সর্ববস্থ কক্ষ থেকে বর্জন করে বা যতগুলো ইলেকট্রনকে সে গ্রহণ করে এরকম আর কি অষ্টক রুলটাকে পূর্ণ করে, অর্থাৎ তার সর্ববস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা 8 করে, সেইটা কি, সেই ততগুলো সংখ্যক ইলেকট্রনের যে সংখ্যাটা আছে সেটাকেই বলে ভ্যালেন্সি। মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছিলাম, এখানে সোডিয়াম একটা ইলেকট্রনকে বর্জন করে লাস্ট কক্ষে 8টা বানিয়েছিল, এর একটা এক্সট্রা ছিল, বার করে দিয়ে তবে 8টা হয়েছিল। সেই কারণে সোডিয়ামের আমরা যদি ভ্যালেন্সি বলি সেটা কত হবে, সেটা হবে 1, কারণ একটা ইলেকট্রনকে বার করে দিয়ে সর্ববহিস্থ কক্ষে 8টা করেছিল সেই কারণে। আর ক্লোরিন কী করেছে, সে একটা গ্রহণ করে তবে আমাদের সর্ববহিস্থ কক্ষে 8টা বানিয়েছিল, তাই ক্লোরিনেরও কিন্তু 1 হবে। ঠিক আছে, তাহলে ভ্যালেন্সি হচ্ছে এটাই, ভ্যালেন্সি বা যোজ্যতা হচ্ছে এটাই যে যত সংখ্যক ইলেকট্রনকে গ্রহণ বা বর্জন করে, সর্ববহিস্থ কক্ষ থেকে বর্জন করে বা সর্ববহিস্থ কক্ষে গ্রহণ করে, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা 8 করা হয় বা অষ্টক রুলটাকে মেনটেন করা হয়, তত সংখ্যক ইলেকট্রনকেই বলা হচ্ছে বা সেই সংখ্যাটাকেই বেসিক্যালি বলা হচ্ছে যোজ্যতা বা ভ্যালেন্সি। বোঝা গেল? এই হচ্ছে একদম বেসিক একটা কনসেপ্ট। দেখো, ভালো করে আমরা যদি জিনিসটা বুঝে নিই তাহলে কিন্তু তুমি যখন বাড়িতে বইটা পড়বে বা আমার নোটটা পড়বে, যাই পড়ো না কেন, তোমার বুঝতে সুবিধা হবে। কিন্তু যদি না বোঝো তাহলে তোমাকে মনে হবে যে এত বড় বড় কঠিন কঠিন কথা সব মুখস্থ করতে হবে, মুখস্থ করে বেশি দিন মনে রাখা যাবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, মনে রাখতে পারবে না। ইভেন যখন হায়ার স্টাডি করবে সেখানে আরও বেশি প্রবলেম হবে, কারণ তুমি পুরোটাই কিছু না বুঝে মুখস্থ করে গেছো, সেটা করে কিছু লাভ হবে না, মাথায় বেশি প্রেশার পড়বে। তাহলে আমি বলবো যে যেটা বোঝাচ্ছি, লিখে লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সেটা ভালো করে বোঝো, কনসেপ্টটা ক্লিয়ার করো। তারপরে নোট তো সব জায়গাতে আছে, তুমি এখান থেকে পাচ্ছ, যে কোনো বই কিনে নাও সেখানে পাচ্ছ, সব জায়গাতে আছে, নোটসের কোনো অভাব হবে না। বাট কনসেপ্টটা ক্লিয়ার না হলে নোটেরও কোনো ভ্যালু নেই, সত্যি কথা বলছি তোমাদের। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো ভালো করে বুঝে নাও যে কী করে ফর্মেশন হয়, কী করে কাজ করে, ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, NaCl হয়ে গেল। এবার NaCl-এর পরে আমরা যদি আরেকটা বলি, এরকম অনেক আছে, আয়নিক কম্পাউন্ড তো প্রচুর আছে, মানে ডিফারেন্ট আয়ন আর কি, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন মিশে কত কিছুই না তৈরি করেছে। যেমন আমি যদি বলি Na2SO4 আছে, Na2SO4 কী করে হয়, এটা একটা ডিফারেন্ট বলছি। Na2SO4, তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটো সোডিয়াম আছে, আর এখানে একটা SO4 আছে। তো আমরা জানি যে SO4 একটা হচ্ছে মূলক, র্যাডিক্যাল বলা হয়। এর নর্মালি ভ্যালেন্সি কী হয়ে থাকে, SO4 2- হয়ে থাকে। 2- হওয়ার মানে কি, 2- হওয়ার মানে হচ্ছে ও দুটো ইলেকট্রনকে রিসিভ করতে পারে, ওর সেই ক্যাপাসিটি আছে। এবারে এনের ক্ষেত্রে আমরা জানি যে সর্বশেষ কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে, কারণ আমরা জানি এনের কী হয় 2, 8 আর 1, এখানে আরেকটা Na আছে, তাই 2, 8 আর 1। তো এই যে সর্বশেষ কক্ষের একটা এক্সট্রা ইলেকট্রন, Na কী করবে, এই ইলেকট্রনটাকে এখানে যাবে, ইলেকট্রনটা এখানে যাবে। আর SO4 2- আছে, অর্থাৎ এর তো দুটো ইলেকট্রন এমনি দরকার ছিল, তো এই দুটো ইলেকট্রনের যে কমতিটা ওর কাছে ছিল সেটা এই দুটো Na ওকে দিয়ে দেবে। তার মানে এদের মধ্যে সম্পর্ক তৈরি হবে, সম্পর্কে কি বলা হবে, যে Na2, যেহেতু দুটো Na আছে, Na2SO4। বোঝা গেল? এইভাবে Na2SO4 এর ফর্মেশন হবে। সিমিলার ওয়েতে আমরা অন্যও দেখাতে পারি। নেক্সট পেজে দেখাই। নেক্সট পেজে একটা যেমন আমি বলবো সেটা হচ্ছে গিয়ে CaO, ক্যালসিয়াম অক্সাইড। এখানে দেখেই বোঝা যাচ্ছে দুটো জিনিস আছে, একটা আছে ক্যালসিয়াম আর একটা আছে অক্সিজেন। এখন আমরা জানি ক্যালসিয়াম মানে কি হয় 2882, আর অক্সিজেন মানে, অক্সিজেনের টোটাল কত হয়, অক্সিজেনের টোটাল হয় হচ্ছে আমাদের কত 8 হচ্ছে, তার মানে হচ্ছে 2 আর 6, তার মানে 2 আর 6 মানে এখান থেকে বুঝতে পারছো যেখানে এর আর দুটো ইলেকট্রন যদি কেউ দিয়ে দেয় তাহলে এই 6 + 2 8 হয়ে যাচ্ছে। এই দুটো ওকে কাউকে দিতে হবে, কেউ যদি ওকে দেয় তাহলেই হবে। আর আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন এক্সট্রা আছে, যদি এই দুটো ইলেকট্রনকে বার করে দেয় তাহলে সর্ববহিস্থ কক্ষে তখন 8টা চলে আসবে, ও বেশি স্টেবল হয়ে যাবে। সেই কারণে ক্যালসিয়াম কী করবে, দুটো ইলেকট্রনকে বার করে দেবে, আর এই দুটো ইলেকট্রনই হচ্ছে এই অক্সিজেন গ্রহণ করে নেবে।
তাহলে ক্যালসিয়াম এখান থেকে Ca2+ হয়ে যাচ্ছে, 2 ইলেকট্রন বার করে, আর অক্সিজেন 2 ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাচ্ছে O2-। এই দুটো যুক্ত হয়ে তৈরি করবে কি CaO। বুঝতে পারলে? এই হলো ব্যাপার, এইভাবেই করবে। এরকম এখানে আরও অনেক এক্সাম্পল আছে, তুমি চাইলে এখানে তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, MgCl2 দিতে পারি। MgCl2 এখানে কি হয় MgCl2-তে? এখানে আছে ম্যাগনেশিয়াম। তুমি জানো ম্যাগনেশিয়াম মানে কত হয়? ম্যাগনেশিয়াম মানে হয় হচ্ছে আমাদের 12 মানে বলতে পারো যে 282। আর দুটো ক্লোরিন আছে, ক্লোরিনের তুমি নিশ্চয়ই জানো যে 287, অর্থাৎ এর আর একটা ইলেকট্রন দরকার। সিমিলার ওয়েতে আর একটা ক্লোরিন আছে, সেক্ষেত্রেও সিমিলার ওয়েতে 287, অর্থাৎ এর আর একটা ইলেকট্রন দরকার। আর ম্যাগনেশিয়াম তো 2 ইলেকট্রন এমনি বাইরে ফেলে রেখে দিয়েছে, ও বলছে 2 ইলেকট্রন বেরিয়ে গেলে আমি বেঁচে যাই, আমি স্টেবল হয়ে যাই, তখন আমার 2 বেরিয়ে গেলে লাস্টে 8টা পড়ে থাকবে, আমি স্টেবল থাকবো। তো এই যে 2 বেরোচ্ছে, এই দুটোর মধ্যে একটা কোথায় চলে এলো? এইখানে বসে গেল, আর একটা এইখানে চলে এলো। তার মানে এখান থেকে কি ফর্মেশন হলো? এই 2 ইলেকট্রন ওইখানে বসে গেল, ওখান থেকে চলে এসে Mg 2 ইলেকট্রন বার করে দিয়ে হয়ে গেল Mg2+। আর ক্লোরিন, দুটো ক্লোরিন একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করলো, Cl-Cl-, তার মানে এদের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হবে? Mg, যেহেতু দুটো ক্লোরিন আছে সেই জন্য Cl2, তাহলে MgCl2। বোঝা গেল? এইভাবে আমাদের কিন্তু ম্যাগনেশিয়াম ক্লোরাইড ফর্মেশন হয়ে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে কি করে একটা আয়নিক কম্পাউন্ডের ফর্মেশন হয়। মানে একটা এলিমেন্ট কি করছে, সে ইলেকট্রনকে একদম বর্জন করছে, আরেকজন কি করছে, আরেকজন কিন্তু ইলেকট্রনগুলোকে সম্পূর্ণরূপে গ্রহণ করছে। মানে একজন বর্জন করছে সম্পূর্ণরূপে, আরেকজন গ্রহণ করছে সম্পূর্ণরূপে। সেইখানেই গিয়ে তবে আমাদের এই কম্পাউন্ডগুলো তৈরি হয়। যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুটো বিপরীতধর্মী আয়ন পরস্পরের সঙ্গে মিলিত হয়ে তৈরি হয়েছে, সেই কারণে এগুলোকে আমরা কি বলতে পারি? আয়নিক কম্পাউন্ড বলতে পারি। ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি এখানে Mg2+ আছে, Mg2+ দেখা যাচ্ছিল যে 2 ইলেকট্রনকে সে বর্জন করে তবে সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রন করছিল। তাহলে আমি যদি বলি Mg মানে এর ভ্যালেন্সি কত হবে, তখন বুঝতে হবে এর ভ্যালেন্সি হবে কত? এর ভ্যালেন্সি হবে হচ্ছে 2, কারণ ও 2 ইলেকট্রনকে বর্জন করে স্টেবল হয়েছে, সেই কারণে এটাকে আমরা বলতে পারি কি, এর ভ্যালেন্সি হয়ে যাবে 2। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। ক্যালসিয়ামের ক্ষেত্রেও সেম, কারণ ক্যালসিয়ামও দেখতে পাচ্ছি যে 2 ইলেকট্রন বর্জন করে হয়েছে, তাই ক্যালসিয়ামের ক্ষেত্রেও আমি বলতে পারি, এর ভ্যালেন্সি কত হবে? ভ্যালেন্সি হবে হচ্ছে 2। বোঝা গেল যে ভ্যালেন্সির সাথে কি সম্পর্ক? এখানে 2টা লিখে দিই, যেটা আমি অ্যাকচুয়ালি ভ্যালেন্সির কথা বলেছি। ওকে, তো এই হচ্ছে জিনিস। নেক্সট আমরা যে বিষয়টা দেখবো সেটাকে বলা যায়, তাহলে আয়নিক কম্পাউন্ড বোঝা গেল। এখন দেখো এখানে আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যেখানে কিন্তু অনেক ডিফারেন্স সব কিছু দেওয়া আছে। মানে আয়নিক যৌগগুলোর ধর্ম, সমযোজী যৌগের ধর্মের অনেক ডিফারেন্স আছে। তো সেগুলো আমি পরে পড়াচ্ছি। আগে আমি সমযোজী যৌগটা কাকে বলে বুঝিয়ে দিচ্ছি, এই এক্সাম্পলগুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছি কী করে ফর্মেশন হয়। তারপরে আমরা এইগুলোকে পড়বো এবং ডিফারেন্স করে করে একবারে পড়বো, সব কটা একসাথে পড়বো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট, যে ডিফারেন্স করে পড়বো, ভালো করে পড়বো। আগে বুঝে নাও যে কী করে কী ফর্মেশন হয়। নেক্সট যেটা আমি দেখাবো সেটাকে বলা হচ্ছে সমযোজী যৌগ। এই সমযোজী যৌগের কনসেপ্টটা কি সেটা আমাদের একটুখানি দেখে নিতে হবে। সমযোজী যৌগ বলতে তুমি কি বোঝো? সমযোজী মানে আমরা একটু আগে দেখছিলাম, দেখো আমি যদি এখানে লিখে দিই যে সমযোজী, এই সমযোজীর যে কনসেপ্টটা সেটা একটুখানি বুঝে নিতে হবে। দেখো আমরা আয়নিক যখন পড়েছিলাম কি হয়েছিল, একজন ইলেকট্রন দিয়ে দিচ্ছিল, আরেকজন সম্পূর্ণরূপে গ্রহণ করছিল। ঠিক আছে, সেটাকে বলছিল আমরা আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট। কিন্তু সমযোজীতে কেউ কাউকে ইলেকট্রন সম্পূর্ণরূপে দিয়ে দেয় না, বরং এদের মধ্যে একটা মিউচুয়াল শেয়ারিং হয়। এই কথাটা মনে রাখবে, মিউচুয়াল শেয়ারিং, এটা সব জায়গায় কাজে লাগবে। মানে এরা কিন্তু কাউকে সম্পূর্ণরূপে ইলেকট্রনটা দিয়ে দেয় না, এরা শেয়ার করে। ঠিক আছে, এটাকেই আমরা সমযোজী বলি। কী করে হয় আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে পরিষ্কার হবে ব্যাপারটা। এখন একটা জিনিস মনে রাখবে, এটা আমি আগেই বলে দিচ্ছি, যে যত আমাদের এই সমযোজীগুলো হয় না, এগুলো বেশিরভাগ দেখবে সব নন মেটালের সঙ্গে নন মেটালের রিয়াকশান করে তবে হয়ে থাকে।
মানে হয়তো তোমায় বললাম এই যে অক্সিজেন, একটা অক্সিজেন মলিকিউল আছে, সেটা দুটো অক্সিজেন মিলিত হয়ে তৈরি হয়েছে, দুটো অক্সিজেন অ্যাটম মিলিত হয়ে তৈরি হয়েছে। তো এটা কিন্তু আমাদের আয়নিক যৌগের মাধ্যমে হবে না, এটা কিন্তু আমাদের সমযোজী যৌগের একটা উদাহরণ। অর্থাৎ এটা কী করে হয়েছে একটুখানি বুঝে নাও। আমি যদি তোমাদের বলি, ধরো HCl এর একটা এক্সাম্পল দিচ্ছি। HCl কী করে তৈরি হচ্ছে? হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে। এবারে তোমাকে যদি আমি বলি যে হাইড্রোজেনের কতগুলো ইলেকট্রন থাকে, হাইড্রোজেনের আমাদের একটা ইলেকট্রন থাকে, আর ক্লোরিনের 287, টোটাল হচ্ছে 17। তাহলে ক্লোরিনের তো আর একটা লাগবে। এখন তোমার মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে, আচ্ছা ক্লোরিনের যখন একটা লাগবে তখনই তো হাইড্রোজেনের তো একটা আছে, ও দিয়ে দিক না তাহলেই তো হবে। কিন্তু তুমি এটা বুঝতে পারছো না, হাইড্রোজেন যদি ওর কাছে একটাই ইলেকট্রন আছে, ও যদি এখন ইলেকট্রনটা দিয়ে দেয় তাহলে তো হাইড্রোজেনের যে অস্তিত্ব সেটাই কিছু থাকবে না। হাইড্রোজেন কি তাহলে স্টেবল হবে? হাইড্রোজেন কখন স্টেবল হয়? হাইড্রোজেন তখনই স্টেবল হবে যখন তার সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন থাকবে, তখন হাইড্রোজেন হচ্ছে স্টেবল হয়। তো এক্ষেত্রে ও যদি একটা ইলেকট্রন অলরেডি আছে, সেটা যদি ওকে দিয়ে দেয় কাউকে, তাহলে তো সে স্টেবল হতে পারবে না। ইভেন বলা যেতে পারে হাইড্রোজেনের অস্তিত্বই থাকবে না। সে যদি নিজের একটা ইলেকট্রন যেটা আছে সেটাই দিয়ে দিয়েছে, তো সে কখনোই হবে না। তোমাদেরকে বুঝতে হবে তাহলে একে এটা দিতে পারবে না। ঠিক আছে, তাহলে কী করে এদের মধ্যে HCl এর বন্ডিং কী করে তৈরি হবে, সেটা বুঝতে গেলে আমাদেরকে এই জায়গাটা দেখতে হবে। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে বলতে পারি, এখানে একটা জিনিস বলে দিই যে আমাদের যে লুইস ডট গঠন বা ওই ইলেকট্রন ডট গঠনের কনসেপ্টটা আছে না, সেটা তোমায় বুঝতে হবে। সেটা হচ্ছে কিছুই না, তোমরা জাস্ট এখানে ওই সিম্বলটা লিখবে, তারপর এখানে ডট ডট করে করে দেবে। এবং আমরা কোন ডটগুলো দেবো, দেখো ক্লোরিনের তো 287 মানে 17টি ইলেকট্রন আছে, তার মানে কি 17টা ডট লিখবো না? 17টা ডট আমি দেবো না। শুধুমাত্র লুইস ডটের নিয়মটাই হচ্ছে এটা, যে শুধুমাত্র যে ভ্যালেন্স অরবিটটা আছে, অর্থাৎ যোজ্যতা কক্ষের যে ইলেকট্রনগুলো আছে সেইগুলোকেই আমরা আঁকি, সবকটা আঁকবো না। ঠিক আছে, বিকজ যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলোই হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়া বা এইসব ক্ষেত্রে বা কম্পাউন্ড ফর্মেশনের ক্ষেত্রে কাজে আসে, বাকিগুলো আসে না। ওকে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাস্টে একটাই আছে, তার মানে আমি একটা ডট এখানে জাস্ট করব। আর ক্লোরিনের ক্ষেত্রে 7টা, দেখো আমি 7টা করেছি, 1 2 3 4 5 6 7টা। ঠিক আছে, 7টা আছে। এইবারে এরা মনে করলো, বা আমাদের হাইড্রোজেন এবং ক্লোরিন দুজনে মিলে একটা চুক্তি করলো যে আচ্ছা আমরা যদি আমাদের একটা ইলেকট্রনকে শেয়ার করি তাহলে কি হয়। অর্থাৎ এ বলল, আমি যদি একটুখানি ডিফারেন্ট করে দেখাই, এ বলল যে আমি এখানেই একটা ইলেকট্রনকে দিয়ে দেব, এরকম হবে ব্যাপারটা। মানে এ বলল, হাইড্রোজেন বললো আমার একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনকে আমি একটুখানি তোমাকে শেয়ার করতে দেবো। আর ক্লোরিন বললো ঠিক আছে আমারও একটা ইলেকট্রন আছে, আমি তোমাকে শেয়ার করতে দেবো। মানে ক্লোরিন বেসিক্যালি কী করছে, ক্লোরিন বেসিক্যালি এই টোটাল পোর্শনটাকে শেয়ার করছে। এর নিজের অলরেডি 7টা ছিল, আর হাইড্রোজেন ওকে একটা দিয়েছে, এইটা দিয়েছে, তার মানে সবটা মিলিয়ে ওর কত হলো, 8টা হলো। আর হাইড্রোজেন কী বললো, হাইড্রোজেনকে তার পরিবর্তে ক্লোরিন একটা শেয়ার করতে দিয়েছে, অর্থাৎ ক্লোরিনের এই ইলেকট্রনটা হচ্ছে হাইড্রোজেন শেয়ার করছে। তার মানে দেখো হাইড্রোজেনের কিন্তু অলরেডি আগে একটা ছিল, আর ক্লোরিন ওকে আর একটা শেয়ার করতে দিয়েছে, তার মানে হাইড্রোজেনেরও দুটো হয়ে গেছে। আর ক্লোরিনেরও কিন্তু আগে 7টা ছিল, হাইড্রোজেন ওকে একটা দিয়েছে, অর্থাৎ টোটাল 8টা হয়ে গেছে। তার মানে ক্লোরিনেরও 8টা হয়ে গেছে, হাইড্রোজেনেরও দুটো হয়ে গেছে। আর আমরা জানি হাইড্রোজেন আর হিলিয়াম দুজন ডুপ্লেট ফলো করে, অর্থাৎ লাস্ট অরবিটে দুটো ইলেকট্রন থাকলেই সে স্টেবল হয়ে যায়। তার মানে হাইড্রোজেন এখানে স্টেবল হয়ে গেছে, ক্লোরিনও এখানে স্টেবল হয়ে গেছে, হাইড্রোজেনও স্টেবল হয়ে গেছে, ক্লোরিনও স্টেবল হয়ে গেছে। আর এদের মধ্যে ওরা তাহলে কী করলো, হাইড্রোজেন এবং ক্লোরিন দুজনেই নিজেদের থেকে একটা করে ইলেকট্রন শেয়ার করলো। তার মানে এখানে একটা ইলেকট্রনের পেয়ার ফর্মেশন হলো, এইখানে একটা কি হলো, ইলেকট্রনের পেয়ার ফর্মেশন হলো। এই যে পেয়ারটাকে আমি যদি ড্যাশ দিয়ে টেনে দিই, তার মানে কি তৈরি হয়েছে, এইরকম একটা পেয়ার ফর্মেশন হয়েছে। ঠিক আছে, এই যে আমরা একটা ড্যাশ টেনেছি, একটা ড্যাশের মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের দুটো ইলেকট্রন নিয়ে তৈরি হয়, দুটো ইলেকট্রন নিয়ে তৈরি হয়। ঠিক আছে, এটা একটুখানি মাথায় রাখতে হবে। এই যে একটা এরকম ড্যাশ টান, এই ড্যাশটার মানে হচ্ছে একটা ইলেকট্রন পেয়ার, 1e- মানে ইলেকট্রন পেয়ার। আর পেয়ার মানে সেখানে কতগুলো আছে, দুটো আছে। মানে একটা ড্যাশের মানে হচ্ছে এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। বোঝা গেল, এই দুটো ইলেকট্রন একেবারে সঙ্গে যুক্ত হয়ে কী তৈরি করেছে, একটা রকম ড্যাশ তৈরি করে। তাহলে বোঝা গেল HCl এর ক্ষেত্রে কী হলো, হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করলো, ক্লোরিন আর একটা ইলেকট্রন শেয়ার করলো। তাহলে দুজনেই নিজেদের থেকে একটা করে ইলেকট্রন শেয়ার করলো, 1 + 1 দুটো ইলেকট্রনের তৈরি হলো, অর্থাৎ একটা পেয়ার অফ ইলেকট্রন তৈরি হলো। ঠিক আছে, এবং এইখান থেকে তাহলে এরকম
সিঙ্গেল বন্ড সিএল, এই একটা ড্যাশ মানে হচ্ছে সিঙ্গেল বন্ড বলে, যখন দেখবেন একটা ড্যাশ আছে তার মানে সেটা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। যখন দেখবে দুটো ড্যাশ আছে সেটাকে বলবো কি, ডাবল বন্ড। যখন দেখবে তিনটে বন্ড আছে, তিনটে ড্যাশ আছে, সেটাকে বলবো কি, ট্রিপল বন্ড। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে একটা ড্যাশ থাকলে সিঙ্গেল বন্ড, দুটো থাকলে ডবল বন্ড, তিনটে থাকলে ট্রিপল বন্ড। আর এই একটা ড্যাশের মানে হচ্ছে সেখানে দুটো ইলেকট্রন আছে, মানে বেসিক্যালি ওয়ান পেয়ার। এই দুটো ড্যাশ থাকলে সেটাকে কি বলবো, কতগুলো পেয়ার আছে, টু পেয়ার্স। আর আমি যদি বলি তিনটে ড্যাশ আছে, কতগুলো আছে, থ্রি পেয়ার্স। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখবে, এগুলো বেসিক কনসেপ্ট। যে একটা যদি ড্যাশ থাকে তার মানে বুঝতে হবে যে ওয়ান পেয়ার অফ ইলেকট্রন, অর্থাৎ দুটো ইলেকট্রন আছে। যদি দুটো ড্যাশ থাকে তাহলে টু পেয়ার অফ ইলেকট্রন, অর্থাৎ দুটো দুটো চারটে আছে। আর যদি তিনটে ড্যাশ থাকে তার মানে হচ্ছে থ্রি পেয়ার অফ ইলেকট্রন, অর্থাৎ তিন দুয়ে ছটা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে HClটা কিসের এক্সাম্পল হলো, HCl হচ্ছে আমাদের এটা সিঙ্গেল বন্ডের এক্সাম্পল হলো। এবারে আমরা একটা অন্য দেখব। ধরো এবারে অক্সিজেন, একটা অক্সিজেন মলিকিউল কী করে তৈরি হয় সেটা দেখে না। অক্সিজেন মলিকিউল তৈরি হতে গেলে বুঝে নিতে হবে কি, যে O প্লাস O এইভাবে তৈরি হয়েছে। এখন একটা ওতে কি, আমি আবার কিন্তু ইলেকট্রন ওই ডট দিয়ে দেখাবো, ঠিক আছে, বারবার আর লিখবো না। আর ও এর লাস্ট কক্ষে কতগুলো থাকে আমি যদি লিখে দিই এখানে 2 আর 6, তার মানে সর্বশেষে হচ্ছে 6টা থাকে, মানে 1 2 3 4 5 6টা। আর এখানে আর একটা ও আছে, যেখানে যদি আমি অন্যভাবে দেখাই 1 2 3 4 5 6টা। আচ্ছা, এই দুটো ইলেকট্রনকে আমি একটুখানি সাইডে লিখি, 6টা। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি অক্সিজেনের আর কতগুলো ইলেকট্রন দরকার, অক্সিজেনের তো আর দুটো যদি ইলেকট্রন হতো, মানে এখানে যদি আর একটা হতো তাহলেই হয়ে যেত 8টা, কিন্তু এই দুটো তো নেই, এই দুটোকে মুছে দিই, এই দুটো পাবে কোত্থেকে? আর এখানেও একটা অক্সিজেন আছে, এখানেও এর দুটো এরম থাকলে তাহলে এটা পূর্ণ হয়ে যেত, কিন্তু এখানে তো নেই, তাহলে কি হবে? তখন এরা দুজনকে বললো যে আচ্ছা তুই তোর দুটো ইলেকট্রনকে শেয়ার কর, আমি আমার দুটো ইলেকট্রনকে শেয়ার করি। তাহলে ঠিক আছে, তাহলেই হলো, মানে এর অলরেডি তো 6টা আছেই, এর পাশের অক্সিজেনের থেকে দুটো ইলেকট্রনকে শেয়ার করে নিল। আর এর অলরেডি 6টা ছিল, এর পাশের অক্সিজেন থেকে আরও দুটোকে শেয়ার করে নিল। তখন কি হয়ে গেল, তখন এইখানে দেখো এর অলরেডি আগে থেকে 6টা ছিল, প্লাস এই দুটো একে শেয়ার করতে বলেছে, তার মানে 6টা প্লাস 2 হচ্ছে 8টা হয়ে গেল। আর এই অক্সিজেনের অলরেডি 6টা ছিল, আর এই অক্সিজেনটা ওকে আরও দুটো শেয়ার করতে বলেছে, তার মানে এর কতগুলো হয়ে গেল, 6টা প্লাস 2 8টা। তার মানে এই অক্সিজেনটাও স্টেবল হলো, মানে এইটাও স্টেবল হলো, এইটাও স্টেবল হলো। তাহলে এইভাবে আমাদের কি তৈরি হলো, দেখো এবারে মনে রাখতে হবে এখানে কিন্তু দুটো দুটো করে ইলেকট্রন এটা শেয়ার করেছে, অর্থাৎ এখানে 1 2 আর এখানে এটা এইটা শেয়ার করেছে। তার মানে এদের মধ্যে একটা এই বন্ড তৈরি হবে, এই বন্ড তৈরি হবে। সেই জন্যই অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে, দুটো অক্সিজেন অ্যাটমের মধ্যে একটা ডবল বন্ড তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এই হলো ব্যাপার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে 1 2 3 4টে ইলেকট্রন আছে, অর্থাৎ 2 পেয়ার্স অফ ইলেকট্রন, সেই কারণে আমি এখানে দুটো ড্যাশ দিয়েছি। এটাই কিন্তু মাথায় রাখতে হবে যে দুটো ড্যাশের মানে হচ্ছে 2 পেয়ার্স অফ ইলেকট্রন, 2 পেয়ার মানে 2 2 4টে ইলেকট্রন, টোটাল এখানে 4টে ইলেকট্রন মিলে তৈরি করেছে এই দুটো বন্ড। আর এটাকে আমরা কি বলছি, ডবল বন্ড, সমযোজী দ্বিবন্ধন। সিমিলার ওয়েতে আমি যদি অন্য আরেকটা দেখাই, যেমন ধরো আমি দেখালাম নাইট্রোজেন করা যাক। নাইট্রোজেন কি বলছে, নাইট্রোজেন আমরা জানি যে নাইট্রোজেন আর একটা নাইট্রোজেনের ভাবে তৈরি হয়েছে। তা আমরা নাইট্রোজেনের কি জানি, নাইট্রোজেন মানে সেটা কত, 2 আর 5 মানে লাস্টে আর 3টে বাকি আছে, 3টে যদি কেউ দিয়ে দেয় তাহলে 5 আর 3 8 হয়ে যাবে, ও স্টেবল হয়ে যাবে। নাইট্রোজেনের নর্মালি আমাদের তাহলে আউটার অরবিটে কত আছে, আউটার মোস্টে 5টা আছে, তো 5টার মধ্যে লিখে নিতে হবে 1 2 3 4 5টা লিখলাম। এদিকে নাইট্রোজেন একটা আঁকবো, সেখানে দেখা যাচ্ছে ক্রস মানে দুটো হলো, 3টে 4টে 5টা। এবারে সিমিলার ওয়েতে যদি আমি দেখাই যে এরও 3টে লাগবে, এরও 3টে লাগবে স্টেবল হতে, তারপর বলে যে ঠিক আছে আমরা একে অপরের দুজনেই নিজেদের থেকে 3টে করে শেয়ার করে দিই। তখন এর পাশের থেকে 3টে শেয়ার করেছে, সে নিয়েছে। আর কি করেছে, এরও পাশের নাইট্রোজেনটা থেকে 3টে নিয়েছে, মানে শেয়ার করেছে আর কি।
তো বেসিক্যালি তাহলে কী হলো, 1 2 3 আর এখানে একটা নাইট্রোজেন, ক্রস ক্রস করে দেখাচ্ছি, এইটার সাথে এখানে একটা পেয়ার বানিয়েছে, এখানের সাথে এখানে পেয়ার বানিয়েছে, এখানের সাথে এখানে পেয়ার বানিয়েছে, অর্থাৎ নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন। বোঝা গেল? তাহলে তুমি যদি কাউন্ট করে বলো যে কতগুলো ইলেকট্রন এখানে কাজে লেগেছে, এখানে হচ্ছে টোটাল 6টা ইলেকট্রন লেগেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ইলেকট্রন, মানে বলা যেতে পারে যে 3 পেয়ার্স অফ ইলেকট্রন। আর যতগুলো পেয়ার হয় ততগুলো ড্যাশ হয়, তাহলে দেখো 3টে ড্যাশ আছে, তার মানে 3 পেয়ার্স অফ ইলেকট্রন হয়, টোটাল 6টা ইলেকট্রনস আছে। বোঝা গেল? তাহলে নাইট্রোজেনে আমরা দেখতে পাচ্ছি যে সমযোজী ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড তৈরি হয় নাইট্রোজেনের ক্ষেত্রে। বোঝা গেল? এবারে আরও আছে, আমি যদি আর একটা বলি, আমাদের মিথেন আছে। মিথেন কীরকম দেখতে হয়? মিথেন হয় হচ্ছে CH4। এখানে দেখা যাচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে একটা কার্বন আছে আর 4টে হাইড্রোজেন আছে, 4 হাইড্রোজেন, আমি আর আলাদা করে লিখছি না, 4 হাইড্রোজেন আছে। এবার আমরা জানি যে কার্বন মানে হচ্ছে টোটাল 6, অর্থাৎ 2 আর 4, আর হাইড্রোজেনের তো আমাদের একটা করেই থাকে, সবাই জানে। তাহলে কার্বনের ক্ষেত্রে আমি যদি বলি যে আউটার মোস্টে কতগুলো ইলেকট্রন আছে, 4টে আছে, মানে 1টা 2টো 3টে 4টে আছে, আর চারদিকে 4টে হাইড্রোজেন বসে আছে। এদের আউটার মোস্টে সবার কাছে কিন্তু একটা করে আছে, এখানে একটা, দাঁড়াও, এখানে একটা, এখানে একটা, এখানে একটা হাইড্রোজেন নিয়েছি, তার এখানে নিচের দিকে একটা এঁকে দিচ্ছি, এইখানে একটা হাইড্রোজেন নিয়েছি, তার ওপর দিকে একটা এঁকে নিচ্ছি। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হাইড্রোজেন তার একটা ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন তার একটা ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন হলো। আর কার্বনের তো 4টে আউটার মোস্টে আছে, এই যে ডট ডটগুলো, 1টা 2টো 3টে 4টে আছে। এখন কার্বনের কতগুলো চাই? 4টে আছে, মানে ওর আরও 4টে দরকার, 4টে আছে, ওর আরও 4টে দরকার, হাইড্রোজেনের একটা আছে, ওর একটা দরকার। তাহলে এই যে 4টে ইলেকট্রন এখানে আছে কার্বনের বাইরে, তো এ কী করবে? সবার সঙ্গে একটা করে শেয়ার করবে, অর্থাৎ এই হাইড্রোজেনটা এইটাকে শেয়ার করবে, এই হাইড্রোজেনটা এই ইলেকট্রনটাকে শেয়ার করবে, এ এইটাকে শেয়ার করবে, আর এ এইটাকে শেয়ার করবে, এ এইটাকে শেয়ার করবে। তাহলে দেখা গেল সবাই সবার সঙ্গে শেয়ার করছে। আর এই শেয়ার করার পরে কি হলো? শেয়ার করার পরে আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যে কার্বনের সঙ্গে তাহলে এখানে একটা বন্ড তৈরি হয়েছে হাইড্রোজেনের, এর পাশে এখানে আরেকটা বন্ড তৈরি হয়েছে, এখানে আরেকটা বন্ড, এখানে আরেকটা বন্ড। আর কার্বনের ক্ষেত্রেটা বলে দিই, কার্বনেরটাই বা কেন বাদ যায়। কার্বনের ক্ষেত্রে কি হলো? কার্বনের ক্ষেত্রে দেখা গেল কার্বন তো অলরেডি 4টে ছিল, এই 4টে তো কার্বনের ছিলই, আর হাইড্রোজেনে তো নিজেরই একটা করে 4টে হাইড্রোজেন 4টে শেয়ার করেছে। তাহলে টোটাল কতগুলো হলো? এর আগের 4টে ছিল আর 4টে হাইড্রোজেন একটা করে শেয়ার করেছে, 4 আর 4 8 হয়ে গেল। তাহলে কার্বনও কিন্তু এখানে স্টেবল হয়ে গেছে, মানে কার্বন কিন্তু পুরো, মানে আমি যদি এই করে দেখাই, সেটা হচ্ছে এই পুরো শেয়ার করছে, এই পুরোটা হচ্ছে কার্বন ইউজ করছে। বোঝা গেল? তাহলে দেখো একটা 2টো 3টে 4টে 5 6 7 8, কার্বনের 8টা হয়ে গেছে, হাইড্রোজেন প্রত্যেকটা হাইড্রোজেন 2টো করে হয়ে গেছে, তাই জন্য এখান থেকে ফর্মেশন হয়ে গেছে দিস। ঠিক আছে? এটা কি আমরা কি বলছি? CH4, এটাকে আমরা কি বলছি? CH4 বলছি। আই থিঙ্ক বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া বা NH3। NH3টাও খুব সিম্পলভাবে আমরা বলতে পারি, উপরেই দেখিয়ে দিই। এখানে NH3 আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে একটা নাইট্রোজেন আছে আর 3টে হাইড্রোজেন আছে। এবার নাইট্রোজেন মানে আমরা সবাই জানি, নাইট্রোজেন মানে হচ্ছে কত? 2 আর 5, মানে এর 3টে লাগবে, আর 3টে হাইড্রোজেনের সবার তো একটা করে আছে। তোমরা নিশ্চয়ই ইকুয়েশনটা বুঝতেই পারছো কী হতে চলেছে, আর তাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে নাইট্রোজেন এখানে 1 2 3 4 5, এখানে আমি 3টে হাইড্রোজেনকে এঁকে দিচ্ছি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সবার বাইরে একটা করে ইলেকট্রন আছে আউটার মোস্টে। এবারে কি হবে? নাইট্রোজেনের 3টে লাগবে আর 3টে হাইড্রোজেনের একটা করে আছে, তাহলে নাইট্রোজেন নিজের 3টেকে শেয়ার করবে 3জনের সঙ্গে, আর প্রত্যেকটা হাইড্রোজেন নিজের একটা করে শেয়ার করবে নাইট্রোজেনের সঙ্গে, অর্থাৎ এখানে একটা বন্ডিং তৈরি হবে,
এইখানে আর একটা বন্ডিং তৈরি হবে, আর এইখানে আর একটা বন্ডিং তৈরি হবে। তাহলে অ্যাকচুয়ালি কী তৈরি হলো এখান থেকে? নাইট্রোজেনের এই দুটো ইলেকট্রন তো ইউজ হলো না, বাট এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, আর এইখানে একটা হাইড্রোজেন তৈরি হয়েছে। বোঝা গেল? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এইভাবে NH3 ফর্মেশান হলো, অর্থাৎ অ্যামোনিয়ার ফর্মেশানটা এইভাবে হয়ে গেল। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমি গোল করে দিই যে কোন পোর্শনটা আমাদের আছে, এই যে এইটা, দিস, তাহলে এইভাবে আমাদের অ্যামোনিয়ার ফর্মেশানটা হয়ে গেল। ঠিক আছে? ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে এইগুলো আর কি ফর্মেশন হয়ে থাকে, কিভাবে এই সমযোজী যৌগগুলো ফর্মেশন হয়ে থাকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এই জিনিসগুলোই ওখানে সুন্দর করে সমস্ত এক্সপ্লেন করা আছে, আলাদা কিছুই নেই। এইবার আমি একটুখানি এই জায়গাটা দেখে নিই, তাহলে বোঝা গেল আয়নীয় সমযোজী যৌগের গল্পটা কীভাবে ফর্মেশন হয়, লুইস ডটের ব্যাপারটা পুরোটা। এইখানে যেটা চলে আসছে সেটা কি এবারে, সেটা হচ্ছে আয়নীয় যৌগের ধর্ম আর সমযোজী যৌগের ধর্ম। দেখো বুঝতে হবে যে আয়নীয় যৌগগুলো কী হচ্ছে। আয়নীয় যৌগগুলো হচ্ছে দুটো ডিফারেন্ট আর কি যে আয়ন আছে তাদের মধ্যে তারা যুক্ত হয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বা যেটাকে আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল বলি, সেটা কিন্তু খুব বেশি শক্তিশালী হয়, এবং এতটা বেশি শক্তিশালী হয় যে ওরা যখন একেবারে সঙ্গে যুক্ত হয়ে থাকে বা অ্যাট্রাক্টেড হয়ে থাকে, সেগুলোকে কিন্তু আলাদা করা খুব কঠিন হয়। আর আমরা জানি যদি অ্যাট্রাকশানটা খুব বেশি হয় তাহলে আমাদের যে কোনো যে পদার্থের ভৌত ধর্ম কীরকম হবে, সেটা খুব কঠিন অবস্থায় থাকবে, কেলাসাকার অবস্থায় থাকবে। তো সেই কারণেই তো এখানে বলা হয়েছে যে ভৌত অবস্থা আয়নীয় যৌগগুলির সাধারণ চাপ উষ্ণতায় কঠিন হয়। আর যেহেতু ওদের মধ্যে অ্যাট্রাকশানটা খুব বেশি হয়, সেহেতু আমরা বলতে পারি যে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সেটাও সাধারণত খুব বেশি হয়। কেন বেশি হয়? কারণ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মানে কি, তাদেরকে গলাতে বা তাদেরকে হচ্ছে ইভ্যাপোরেট করাতে বা বাষ্পীভূত করাতে আর কি অনেক বেশি পরিমাণ শক্তি লাগে। কেন বেশি পরিমাণ শক্তি লাগে? তার কারণ হচ্ছে এদের মধ্যে অ্যাট্রাকশানটা এমনিতেই অনেক বেশি হয়, সেই কারণে এদেরকে আলাদা করতেও কিন্তু অনেক বেশি পরিমাণ শক্তির দরকার লাগে, নাহলে কিন্তু হবে না। বোঝা গেল? কাঠিন্যর তো আগেই বলেছি যে এরা সাধারণ উষ্ণতায় চাপে কেলাসাকার কঠিন পদার্থ হয়ে থাকে। তড়িৎ পরিবাহিতারা বুঝতে হবে এইগুলো কিন্তু মানে কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, গলিত অবস্থায় করে। কারণ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত করলে কী হয়, জলের একটা ধর্ম আছে, এটাকে বলা হচ্ছে ডাই ইলেকট্রিক প্রপার্টি। সেটার মাধ্যমে কী হয়, সেটার মাধ্যমে হচ্ছে এই যে যৌগগুলোকে যদি আমি জলের মধ্যে দিই, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা অনেকটা কমে যায়। আর এদের মধ্যে আকর্ষণ বল যদি অনেকটা কমে যায় তখনই কিন্তু তারা তড়িৎ পরিবহনটা করতে পারবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। তো সেই কারণে বলা হচ্ছে যে এই যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। বোঝা গেল কেন করতে পারে গলিত অবস্থায় বা এতে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্রাব্যতাটা সিম্পলভাবে মনে রাখবে যে আমাদের কিছু পোলার সলভেন্ট আছে বা যেগুলোকে আমরা ধ্রুবীয় দ্রাবক বলছি, যেমন আমাদের জল, সেইগুলো কিন্তু আমাদের মানে জলের মধ্যে কিন্তু এই আয়নিক কম্পাউন্ডগুলো বা আয়নীয় যৌগগুলো কিন্তু দ্রাব্য হয়, কিন্তু CH2 অর্থাৎ কার্বন ডাইসালফাইড, CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড, C6H6 মানে হচ্ছে বেনজিন, এগুলো সব হচ্ছে আমাদের অধ্রুবীয় দ্রাবক, এইখানে কিন্তু দ্রবীভূত হয় না। বিক্রিয়ার হার সাধারণত এগুলো খুবই দ্রুত গতিতে সম্পন্ন হয়ে থাকে, খুবই দ্রুত গতিতে এই বিক্রিয়ার হারটা সম্পন্ন হয়ে থাকে, মানে এইগুলো রিলেটেড যে বিক্রিয়া হয় সেইগুলো। বোঝা গেল আয়নীয় যৌগ কী হলো। সমযোজীর ক্ষেত্রে পুরোটা উল্টো। আয়নীয়তে পড়েছিল আয়নীয় যৌগগুলো কী হয়, সাধারণ চাপ উষ্ণতায় কঠিন হয়, কারণ ওদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু খুব বেশি তীব্র থাকে, সেই কারণে ওরা কঠিন হয়। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে মনে রাখবে এদের মধ্যে তো কোনো রকমের মানে এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা কিন্তু খুব বেশি তীব্র হয় না। এদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকে সেটার একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে ভ্যান ডার ওয়ালস। সেটাকে কী বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে ভ্যান ডার ওয়ালস। সেটাকে ভ্যান ডার ওয়ালস আর কি বল বলা হয়, যেটা কিনা অ্যাকচুয়ালি খুব উইক হয়, আর কি। তো সেই কারণেই আমি বলছি যে যেহেতু এদের মধ্যে আকর্ষণ বলটা উইক হয়, তো সেই কারণে এরা সাধারণ উষ্ণতায় চাপে কঠিন পদার্থ হবে না। কঠিন কখন হবে? যখন অ্যাট্রাকশানটা বেশি হবে তখন তারা একে অপরের খুব কাছে থাকবে, খুবই টাইটলি প্যাকড হয়ে থাকবে,
সেই কারণে তখন সেটা কী হবে, কঠিন হবে। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে তো এদের আকর্ষণ বলটাই আমাদের খুব উইক, তো সেই কারণে বলতে পারি সাধারণ উষ্ণতায় ও চাপে সাধারণত এরা গ্যাসীয়, তরল বা কোমল কঠিন অর্থাৎ সফট সলিড পদার্থ হিসেবে থাকে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সেটাও খুব বেশি হবে না, অবভিয়াসলি কম হবে, কারণ বোঝাই যাচ্ছে যে এদের মধ্যে আকর্ষণ বলটা খুব বেশি নয়, তো সেই কারণে এদের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কম হয়। তড়িৎ পরিবাহিতা যদি বলা যায়, সমযোজী যৌগের অণুগুলি গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নে বিয়োজিত হয় না, তাই গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। ব্যাস, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে তড়িৎ পরিবহন কিন্তু সমযোজী যৌগরা করে না। দ্রবণীয়তা পুরো উল্টো হয়। আমরা দেখেছিলাম আয়নীয় যৌগগুলো জলে দ্রবীভূত হয়, জল এক প্রকারের পোলার সলভেন্ট, তো সেই পোলার সলভেন্টে দ্রবীভূত হয়, কিন্তু নন পোলারে দ্রবীভূত হয় না। সমযোজীর ক্ষেত্রে উল্টো গল্প হয়। উল্টো গল্পটা কীরকম, সেটা হচ্ছে সমযোজী যৌগগুলো সাধারণত জলে দ্রবীভূত হয় না, কিন্তু জৈব দ্রাবক অর্থাৎ CS2 অর্থাৎ কার্বন ডাইসালফাইড, CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড, C6H6 বা বেনজিন, আরও আছে টলুইন, এইসব জায়গায় কিন্তু দ্রবীভূত হয়ে থাকে। সমযোজী যৌগগুলো কিন্তু এইগুলোতে দ্রবীভূত হয়ে থাকে। বিক্রিয়ার গতিবেগ সিম্পল জিনিস, এরা কিন্তু অতি ধীর গতিতে হয় এবং বিক্রিয়ার প্রকৃতিও খুব জটিল হয়। আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে বিক্রিয়া খুব দ্রুত গতিতে হয় এবং বিক্রিয়ার প্রকৃতি সেটাও কিন্তু খুবই সরল হয়। আর সমযোজী যৌগের মধ্যে যেটা দেখা যায় সেটাকে বলা হচ্ছে সমবয়বতা বা সমবয়বতা, যে ধর্মটা আমরা বেসিক্যালি হচ্ছে যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো সেইখানে কিন্তু খুব ভালো করে পড়বো। একটা ধর্ম আছে যাকে বলে সমবয়বতা, সেটা কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে বেসিক্যালি দেখা যায়। ঠিক আছে, এটা একটা হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্সটা বোঝা গেল, এইটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। বাকি এখানে যা আছে, এই যে আয়নীয় যৌগে কেন বিশেষ দেখা যায় সেটা আমি এক্ষুনি এক্সপ্লেন করে দিয়েছি, যে আয়নীয় যৌগে বিপরীত আধানযুক্ত ক্যাটায়ন অ্যানায়নগুলোর মধ্যে তীব্র তড়িৎাকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের জন্য আয়নগুলি ত্রিমাত্রিকভাবে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে সজ্জিত হয় এবং সাধারণ চাপ উষ্ণতায় কঠিন আকার প্রাপ্ত হয়, এটা একটা রিজন। তারপরে আরও এখানে সমস্ত আছে আর কি, এগুলোই বলছে আর কি, যে কেন এই যে আয়নীয় যৌগের ক্যাটায়ন অ্যানায়নগুলোর মধ্যে তড়িৎ আকর্ষণ বলের মান তীব্র হওয়ায় কেলাসে দৃঢ়ভাবে আবদ্ধ আয়নগুলিকে তড়িৎ আকর্ষণের প্রভাব থেকে মুক্ত করে বিচ্ছিন্ন অবস্থায় আনতে প্রচুর তাপশক্তির প্রয়োজন, তাই এই যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। যেটা তোমাদের এক্সপ্লেন করেছি সেটাই এখানে লেখা আছে, জাস্ট একবার রিডিং করবে, ইজিলি বুঝতে পারবে। না বুঝতে পারলে তারপর আমায় জিজ্ঞেস করবে। যেটা বোঝালাম সেটাই লেখা আছে, তোমরা যদি ঠিক করে শুনে থাকো তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে। এই আয়নীয় বন্ধন আমি যা বলেছি ওইগুলোই আছে এখানে, সব বুঝিয়ে দিয়েছে এগুলো। এই যে তড়িৎ যোজ্যতা, আয়নীয় যোজ্যতা বলেছি, ভ্যালেন্সি বলেছি, সোডিয়াম ক্লোরাইড গঠন দেখিয়ে দিয়েছি অলরেডি। সমযোজী বন্ধন সিম্পল জিনিস। সমযোজ্যতা কাকে বলছে, এই যেমন আমরা বলছিলাম যে অক্সিজেনের ক্ষেত্রে দেখছিলাম, তো অক্সিজেন কী করছে, দুটো ইলেকট্রন, এখানেরও দুটো ইলেকট্রন দেখো শেয়ার করছে, অক্সিজেন ডবল বন্ড অক্সিজেন, তার মানে এটা বুঝতে হবে যে কোনো মৌল যতগুলো ইলেকট্রনকে শেয়ার করে সেটাই তার যোজ্যতা হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অক্সিজেনের যোজ্যতা কত হবে, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2 হবে। এর ভ্যালেন্সি কত হবে, ভ্যালেন্সি হবে 2। বোঝা গেল ব্যাপারটা, এই হলো গল্প। সমযোজী বন্ধন হচ্ছে ওই যে সমযোজী বন্ধন মানে হচ্ছে ওই যে সমযোজী যৌগের মধ্যে যে বন্ধন থাকে বা ইলেকট্রন জোড়ের মাধ্যমে যেগুলো তৈরি হয়, দুটি পরমাণুর প্রত্যেকটি থেকে আগত সমসংখ্যক ইলেকট্রন দিয়ে গঠিত এক বা একাধিক ইলেকট্রন জোড় ওই পরমাণুর মধ্যে সমভাবে ব্যবহৃত হওয়ার ফলে যে রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয় তাকে বলে সমযোজী বন্ধন। সমযোজী অণু হচ্ছে যাদের মধ্যে সমযোজী বন্ধন দেখা যায় তাদেরকে বলে সমযোজী অণু। আরেকটা জিনিস মনে রাখবি, যখন আমরা সমযোজী বন্ধনের কথা বলছি সেখানে কিন্তু মলিকিউলগুলো শেয়ার হয়, ওখানে কিন্তু মলিকিউলগুলো পুরোপুরিভাবে কিন্তু অংশগ্রহণ করে, ওখানে কিন্তু আয়নের ফর্মেশন হয় না। সমযোজী যৌগে কিন্তু আয়ন ফর্মেশন হয় না, আয়ন ফর্মেশন আয়নিকে হয়ে থাকে, তাই না? আয়ন ফর্মেশন কখন হবে, যখন ইলেকট্রন একটা জায়গা থেকে বেরিয়ে যাবে। সমযোজীতে কিন্তু বেরিয়ে যায় না, সমযোজীতে দুজনকে শেয়ার করছে, মানে নিজেদের কাছেই রেখে দিচ্ছে, জাস্ট শেয়ার করছে। এই সমযোজীতে কিন্তু আয়ন ফর্মেশন হয় না, ওখানে মলিকিউলসটা ইনভলভ থাকে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সমযোজী বন্ধনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের শেয়ার হয়, ঠিক আছে, একজনকে পুরো ছেড়ে দেয় না বা আরেকজন সেটাকে সম্পূর্ণরূপে গ্রহণ করে না, মানে ইলেকট্রনের বর্জন বা গ্রহণ কিন্তু আমাদের সমযোজিতে হয় না, আয়নিকে হয়ে থাকে বা আয়নীয় যৌগে হয়ে থাকে, এটা মাথায় রাখবো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
কয়েকটি সমযোজী যৌগের গঠন ফটন, যেগুলো আমি সব তোমাদের দেখিয়ে দিয়েছি। সমযোজী একবন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এগুলোও দেখিয়ে দিয়েছি, আলাদা করে কিছুই বলার নেই। এই হচ্ছে ড্রয়িংসগুলো আমি এঁকে এঁকে দেখিয়ে দিয়েছি সব কটা, এগুলোই সব এখানে আছে। এই জলের অণু আছে, HCl, হ্যানা ত্যানা সব আছে। কার্বন ডাই অক্সাইড এখানে আরও আছে, এই যে অ্যামোনিয়া, মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সব দেখিয়েছি। কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এগুলোও খুব ইম্পর্টেন্ট। কার্বন ডাই অক্সাইডটা কীরকম হবে দেখো, কার্বন ডাই অক্সাইড মানে বুঝতে হবে CO2 আছে, মানে এখানে কার্বন প্লাস দুটো অক্সিজেন আছে। কার্বনের ক্ষেত্রে কি হয়, 2 আর 4 হয়, আর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, 2 আর 6 হয়। তার মানে বুঝতে হবে কার্বনের এখানে তোমার 1টা 2টো 3টে 4টে, অক্সিজেনের 6টা আছে, তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর এখানে আরেকটা অক্সিজেন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই হচ্ছে কাজে লাগে। এখন অক্সিজেনের 6টা আছে, তার মানে ওর আর 2টো লাগবে, মানে এর আর 2টো লাগবে, এরও আর 2টো লাগবে। আর কার্বনের 4টে আছে, মানে আর 4টে লাগবে, তবে ওদের লাস্ট পক্ষে 8টা হবে। 4টে আছে তো, মানে আর 4টে লাগবে। 6টা আছে আর 2টো লাগবে, যেহেতু 2টো অক্সিজেন আছে, তাহলে এই অক্সিজেনটা 2টো লাগবে, এই অক্সিজেনটারও 2টো লাগবে। তো এই জন্য আমি ওখানে 2টো করে বললাম। এবারে 2টো আসবে কী করে, শেয়ার করতে হবে। চলো শেয়ার করে দাও। এই কার্বন বললো ঠিক আছে তুই আমার এই 2টো ইলেকট্রনকে শেয়ার কর। এই অক্সিজেন বললো ঠিক আছে এই 2টো ইলেকট্রনকে শেয়ার করো। আর কার্বন বললো ঠিক আছে পরিবর্তে তোদের দুজনকে 2টো করে আমাকে দিতে হবে। তখন কার্বন বললো ঠিক আছে, এইখান থেকে নিল 2টো আর এখান থেকে 2টো নিয়ে নিল। তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে গেল, এখানে যেমন একটা বন্ডিং তৈরি হলো, এখানেও কিন্তু একটা বন্ডিং তৈরি হলো। তার মানে C, এখানে ডবল বন্ডও, বোঝা গেল। এইভাবে আমাদের কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়ে যায়, বোঝা গেল, ভেরি ইজি। নেক্সট হচ্ছে H2O। H2O কী করে হবে, জল। দেখো এটা তো পরিষ্কার আছে, একটা আছে, আর অক্সিজেনের কতগুলো, 2 6, মানে 2টো লাগবে, 1 2 3 4 5 6। এবার এদিকে 2টো হাইড্রোজেন রেখে দিয়েছে, একটা এখানে একটা। তো এই হাইড্রোজেনটা কি বলবে, ঠিক আছে আমার আর আরেকটা লাগবে। অক্সিজেন বললো ঠিক আছে তুই আমার থেকে আরেকটা নিয়ে নে। সিমিলার হতে এই হাইড্রোজেনটা বলবে ঠিক আছে আমারও তো একটা লাগবে, আমাকে আরেকটা দিয়ে দাও, দিয়ে দেবে। আর অক্সিজেনকে পরিবর্তে হাইড্রোজেনকে 2টো হাইড্রোজেন থেকে 2টো ইলেকট্রনকে দিয়ে দিতে হবে। হাইড্রোজেনের ছিল 6টা, 2টো লাগতো, 2টো হাইড্রোজেন ওকে একটা দিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা হাইড্রোজেনের একটা ছিল, একটা করে লাগবে, সেটা হাইড্রোজেন অক্সিজেন ওদেরকে একটা করে দিয়ে দিয়েছে। তার মানে এখানে একটা বন্ডিং তৈরি হয়েছে, এইখানে একটা বন্ডিং তৈরি হলো, আর এখানে আর একটা বন্ডিং তৈরি হলো, তারা এইখানে একটা বন্ডিং তৈরি দেয়। তাহলে অক্সিজেন এইখানে একটা হাইড্রোজেনের সঙ্গে তৈরি করেছে, আর এইখানে আর একটা হাইড্রোজেনের সঙ্গে তৈরি করেছে। তাহলে ব্যাস হয়ে গেল, H2O। এইভাবে হচ্ছে H2O ফর্মেশন হয়ে থাকে, ঠিক আছে। এরকম আরও আছে, তোমাদের বইতেও কিছু ছবি দেওয়া থাকতে পারে। এই যে সমস্ত দেখো ছবি দিয়েছে। অক্সিজেন করে দিলাম, জলটাও আগের পাতা থেকে দেখিয়ে দিয়েছি, এগুলো সব ইজিলি হয়ে গেছে। এই যে জলের অণু, সেটাও দেখিয়েছি, ঠিক আছে। এই ব্যাপার। নেক্সট যে পোর্শন সেটা হচ্ছে এই ধর্মের পার্থক্য, যেটা আমি আগেই বলে দিয়েছি, আলাদা করে আর কি বলবো। আয়নীয় যৌগের ক্ষেত্রে বলা যায় সাধারণ অবস্থায় কী হয়, কঠিন হয়। সমযোজীর ক্ষেত্রে কী হয়, সেটা তরল বা গ্যাসীয় হয়। আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, সমযোজী যৌগের হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, তুলনামূলকভাবে কম হয়। আয়নীয় যৌগ বলা যায় ধ্রুবীয় দ্রাবক, অর্থাৎ জলের মধ্যে দ্রবীভূত হয়, কিন্তু অধ্রুবীয় দ্রাবক অর্থাৎ CS2 CS2 মানে হচ্ছে কার্বন ডাইসালফাইড, CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড, C6H6 মানে বেনজিন, টলুইন, এদের মধ্যে কিন্তু
দ্রবীভূত হয় না আয়নীয় যৌগ, কিন্তু সমযোজী যৌগ কিন্তু আবার উল্টো হয়, অর্থাৎ তারা জলের মধ্যে অদ্রাব্য, কিন্তু যত আমাদের এই নন পোলার সলভেন্টগুলো আছে যেমন যে CH2, CCl4, C6H6 এইগুলোতে কিন্তু দ্রাব্য। জলের মতো পোলার সলভেন্টে কিন্তু অদ্রাব্য। তড়িৎ পরিবহন আয়নীয় যৌগগুলো করতে পারে, সমযোজীটা করতে পারে না। আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব কিন্তু থাকে না, কারণ ওখানে আয়ন ফর্মেশন হয়ে যায়, অণুগুলো ভেঙে আয়ন হয়ে যায়, মানে ইলেকট্রন বর্জন করে বা গ্রহণ করে আয়ন হয়ে তারা যুক্ত হয়, সেই জন্য অণুর কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকে না। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে তো আয়ন ফর্মেশন হয় না, অণুই আছে, অর্থাৎ শুধুমাত্র ইলেকট্রনকে ওরা কী করছে, শেয়ার করেছে, সেই জন্য অণুর স্বতন্ত্র অস্তিত্ব কিন্তু সমযোজীর ক্ষেত্রে থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল পোর্শন। এটাকে একটু ভালো করে দেখে নিতে হবে, তাহলেই হবে। এটা এমন কিছু হাবিজাবি ব্যাপার না, ইজি, তোমার আগেই বলে দিয়েছি। তাহলে যেটা আমি পড়ালাম সেটাকে কিন্তু ভালো করে জাস্ট দেখতে হবে, বুঝতে হবে, তাহলেই হবে। আমি স্ক্রিনশট এগুলোকে পাঠিয়ে দেবো, মানে যেগুলো আমি লিখে করিয়েছি সেগুলোর কিন্তু স্ক্রিনশট সব আমি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধার ব্যাপার নেই। ঠিক আছে, এই হলো ব্যাপার। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে শেষ হয়ে গেল, এখানেই আমি শেষ করছি। নেক্সট দিনকে আমরা তড়িৎ বিশ্লেষণ শুরু করব, ইলেকট্রোলাইসিস ওই চ্যাপ্টারটা শুরু করবো। ওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, একদিনেই শেষ হয়ে যাবে ছোটো চ্যাপ্টারতে। আগে আমি ছোটোগুলো শেষ করে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে ওই অজৈব রসায়ন ওইগুলো সব ধরবো আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো তাহলে আমি এন্ড করছি এবার ক্লাসটা। গুড নাইট।